নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভৌতবিজ্ঞান ও অঙ্ক বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো গত গত ক্লাসে আমরা ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনার অধ্যায়ে অনেক কিছু আলোচনা করেছি, যার মধ্যে শেষ আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যে ওজোন স্তর কীভাবে ক্ষয় হচ্ছে এবং তার ক্ষতিকারক প্রভাবগুলি কী কী ছিল। তো আজ যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে গ্রিন হাউস এফেক্টটা কি। তো এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে কি গ্রিন হাউসটা কি। গ্রিন মানে ভাবো, গ্রিন মানে কি? গ্রিন মানে হচ্ছে সবুজ এবং হাউস মানে কি? ঘর। তাহলে আমরা এক কথায় বলতে পারি গ্রিন হাউস মানে কি? সবুজ ঘর। তো শীত প্রধান অঞ্চলে সূর্য কি হয়? সূর্য খুব কম ওঠে, উদয় হয়। সূর্যের উদয় কি হয়? খুব কম হয়। তো সেখানকার লোকেরা, সেখানে কি হয়, চাষবাসের জন্য লোকেরা এক ধরনের ঘর বানায়। যেটা ঘর কিসের হয়? সেখানে কাঁচের তৈরি এক ধরনের ঘর হয়। যার মধ্যে সূর্যরশ্মি প্রবেশ তো করতে পারে ঠিক, কিন্তু সেভাবে বেরোতে পারে না। কারণ কি, কাঁচের যে ছিদ্রগুলো থাকে সেগুলো অনেকটা চোঙ আকৃতির হয়। দেখো, উপরের অংশটা বেশি জায়গা জুড়ে, কিন্তু নিচের যে অংশটা আছে সেটা কম জায়গা জুড়ে। ফলে বেশি আলো প্রবেশ করতে পারছে, কিন্তু বেরোনোর টাইমে জায়গা যেহেতু কমে যাচ্ছে, সুতরাং সেই পরিমাণ আলো বেরোতে পারছে না। ফলে ঘরের উষ্ণতা কী হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই উষ্ণতায় ফসল কী করছে? চাষাবাদ করছে, বা গাছ তার সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে খাবার তৈরি করছে। তাহলে কাঁচের তৈরি ঘরটাই কি? ঘরের মাধ্যমে চাষ হয়। সেই ঘরটাকে কি বলা হয়? সেই ঘরটাকেই বলা হয় গ্রিন হাউস। সেই ঘরটি হলো গ্রিন হাউস। তো এবার চলে আসো, গ্রিন হাউস ইফেক্টটা কি। তো কাঁচ যেরকম, সেরকমই একটা গ্যাস আছে, গ্যাসটা কি? CO2। দেখবে কালো ধোঁয়া অনেকটা কাঁচের মতো আস্তরণ তৈরি করে, এইভাবে একটা আস্তরণ তৈরি করে। তো পৃথিবীতে CO2-র ঘনত্ব যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেটা কি হবে? কাঁচের মতো বৈশিষ্ট্য বহন করবে, অর্থাৎ তার মধ্যে দিয়ে সূর্যরশ্মি প্রচণ্ড পরিমাণে প্রবেশ করবে, কিন্তু নির্গমনের সময় সেই পরিমাণ রশ্মি নির্গত হতে পারবে না। সুতরাং পৃথিবীর উষ্ণতা কী হবে? ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তাহলে কি বলবো পৃথিবীতে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে কি হচ্ছে? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনায় কি? এই ঘটনায় হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই ঘটনায় কি? এই ঘটনায় হলো গ্রিন হাউস এফেক্ট। বুঝতে পারলে গ্রিন হাউস এফেক্ট? তো
প্রধান যে গ্রিনহাউস গ্যাসগুলি হচ্ছে তার মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস কি, যে গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করছে তার মধ্যে প্রধান যে গ্রিনহাউস গ্যাসটি হচ্ছে সেটা কি, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2। CO2 ছাড়াও যদি আরও প্রশ্ন আসে তাহলে মানে আরও যে জিনিসগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, যেরকম ধরুন জলীয় বাষ্পের কথা জিজ্ঞেস করে, যে জলীয় বাষ্প কি গ্রিনহাউস গ্যাস? তোমরা ভাবো, কাঁচ আর জলের মধ্যে কোনো তফাৎ আছে? কাঁচের যেরকম একটা পাতলা আস্তরণ থাকবে, ঠিক জলেরও একটা পুকুরের জলের কথা কল্পনা করো, তারও কি থাকবে, একটা পাতলা আস্তরণ থাকবে। তাহলে কাঁচের যা যা ধর্ম আছে জলীয় বাষ্পেরও সেই সেই ধর্ম আছে আমরা বলতে পারি। সুতরাং জলীয় বাষ্প কি, জলীয় বাষ্প একটা গ্রিনহাউস গ্যাস যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। এরপর চলে আসো বিশ্ব উষ্ণায়ন। গ্রিনহাউস গ্যাসগুলো জানতে পারলে এবার চলে আসো বিশ্ব উষ্ণায়ন বা যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বা এরই আরেকটা নাম কি, এরই আরেকটা নাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বাংলা নাম এটা, গ্লোবাল ওয়ার্মিংয়ের বাংলা নাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো দেখো, বিশ্ব মানে কি, বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, বিশ্ব মানে কি পৃথিবী। আর উষ্ণায়ন অর্থাৎ ধীরে ধীরে কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, ধীরে ধীরে কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। তো গ্রিনহাউস ইফেক্টের জন্য পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই পুরো ঘটনাটাকে কি বলা হয়, বিশ্ব উষ্ণায়ন। কি বলবো, বলবো গ্রিনহাউস এফেক্টের জন্য পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে কি বলা হয়, বিশ্ব উষ্ণায়ন। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কিছু ক্ষতিকারক প্রভাব থাকবে। আমরা কী কী আজকে বললাম গ্রিনহাউস কি, গ্রিনহাউস হচ্ছে শীতপ্রধান অঞ্চলে কাঁচের তৈরি ঘর যা চাষবাসের কাজে সাহায্য করে। গ্রিনহাউস ইফেক্ট কি, যে পৃথিবীতে CO2 ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে কি বলা হয়, গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। তো প্রধান গ্রিনহাউস গ্যাস কি, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2। এছাড়াও আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, বলতে পারো CFCও গ্রিনহাউস গ্যাস, কিন্তু সবই গ্রিনহাউস গ্যাস, কিন্তু সেগুলোর পরিমাণ ততটা নয় যতটা না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তাই কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয়, প্রধান গ্রিনহাউস গ্যাস বলা হয়। এছাড়া জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস, নাইট্রোজেন অক্সিজেন এগুলো গ্রিনহাউস গ্যাস নয়। তারপর চলে এলাম গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব কথাটার অর্থ কী, পৃথিবী, উষ্ণায়ন কথাটার অর্থ কী, ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। তো এই গ্রিনহাউস ইফেক্টের জন্য পৃথিবীর উষ্ণতা কী হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে আমরা কি বলবো, এই ঘটনাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন। এরপরে যেটা নিয়ে আলোচনা করব, যে এই গ্রিনহাউস ইফেক্টটা ফলাফল কী হচ্ছে, ক্ষতিকারক ফলাফল কী হচ্ছে, কী পড়ব, ক্ষতিকারক ফলাফল। বলো কী কী ক্ষতিকারক প্রভাব হতে পারে। এখন তো বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে বৃদ্ধি পেতে আছে, এখন যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোই হবে। দেখো, যদি
বেশি উষ্ণ হয়ে যায় পৃথিবী, তাহলে সালোক সংশ্লেষ ব্যাহত হবে, সুতরাং গাছ খাবার তৈরি করতে পারবে না, মারা যাবে। তাহলে মরুভূমি তৈরি হবে, জমির উর্বরতা কমে যাবে, বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত কম হবে। তারপর বলতে পারো যে তোমার সমুদ্রপৃষ্ঠে জলতল উচ্চতা বেড়ে যাবে, কারণ বরফ বেশি করে গলবে। জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। 4 নম্বর বলতে পারো যে সাইক্লোন, টর্নেডো যেগুলো আছে, যেহেতু জলতলের উচ্চতা বেড়ে যাচ্ছে, সুতরাং সাইক্লোন, টর্নেডো এগুলোর পরিমাণ বেড়ে যাবে, আর এগুলো বেশি গতিতে প্রবেশ করবে। সাইক্লোন, টর্নেডো গতি কী হবে? গতি বৃদ্ধি পাবে। আর বেশ কিছু প্রাণী কী হয়ে যাবে? অবলুপ্ত হবে, বিশেষ করে পাখি। কারণ তারা সেই গরমটা সহ্য করতে পারবে না। হয়ে যাবে। তো ক্ষতিকারক ফলাফল পড়লাম যে মরুভূমির সৃষ্টি হবে, বৃষ্টিপাত কম হবে, সমুদ্রে জলতলে উচ্চতা বৃদ্ধি পাবে, সাইক্লোন, টর্নেডো এদের গতি বৃদ্ধি পেয়ে যাবে, বিশেষ কিছু পাখি এদের কী হবে? অবলুপ্তি হবে। তো এর প্রতিকারও আছে, কীভাবে গ্রিন হাউস ইফেক্টটাকে কমানো যাবে। তাহলে এর প্রতিকার কি? কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে কে? কার্বন ডাইঅক্সাইডকে নিজের মধ্যে অবজার্ভ করতে পারে কে? তাহলে গাছ। তাহলে বেশি করে কি করব? প্রথমেই বেশি করে কি করব? বেশি করে গাছ লাগাবো, যেন পরিবেশে CO2 পরিমাণ বৃদ্ধি না পায়। 2 নম্বর, CO2 উৎপন্ন করে কে? পেট্রোল, ডিজেল চালিত যতগুলো গাড়ি আছে সবাই দেখবে কালো ধোঁয়া উৎপন্ন করে, তাহলে সেটাই তো CO2। তাহলে পেট্রোল, ডিজেল চালিত গাড়িকে কি করতে হবে? ব্যবহার কমাতে হবে। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির ব্যবহার কমাতে হবে। তারপর ভাবো যে আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি বাড়িতে, সে বিদ্যুৎ শক্তিটা কোথা থেকে আসছে? বিদ্যুৎ শক্তিটা আসছে কয়লা পুড়িয়ে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, কোথাও কোথাও জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তো তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিমাণটাই বেশি, আর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন হচ্ছে কি? কয়লা, যার ফলে কি হচ্ছে? কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কার্বন উৎপন্ন হচ্ছে। তাহলে সেই সব শক্তির ব্যবহার কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আমাদেরকে কী করতে হবে? অপ্রচলিত শক্তি যেগুলো আছে, যেগুলো চিরাচরিত শক্তি কোনোদিন শেষ হবে না, সেগুলোর ব্যবহার বা বিকল্প শক্তি, সেগুলোর ব্যবহার কী করতে হবে? বাড়াতে হবে। তো বিকল্প শক্তিগুলো কী কী? যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এদের ব্যবহার কী করতে হবে? ব্যবহার বৃদ্ধি করতে হবে। এদের ব্যবহার কী করতে হবে? এদের ব্যবহার বৃদ্ধি করতে হবে। এছাড়া কী করতে হবে? CFC কোথা থেকে উৎপন্ন হচ্ছে? AC রেফ্রিজারেটর আগের দিন বলেছিলাম। তাহলে CFC উৎপাদন যেন কম হয়, তার জন্য কী করতে হবে? AC বা রেফ্রিজারেটর ব্যবহারও কী করতে হবে? কমাতে হবে। বাতানুকূল যন্ত্রের
ব্যবহার কী করতে হবে? ব্যবহার কমাতে হবে। তো প্রতিকার করে নিলাম, বেশি করে গাছ লাগাতে হবে, পেট্রোল ডিজেল চালিত গাড়ির ব্যবহার কমাতে হবে, সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহারকে বৃদ্ধি করতে হবে, বাতানুকল বা এসি জাতীয় যন্ত্রের ব্যবহারকে করতে হবে, কমাতে হবে। তারপর যেটা আলোচনা হচ্ছে, আজকে আলোচনা করবো আর থাক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।